হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে যে আমাদের আজকের মার্কেটটা কেমন গেল এবং মার্কেটটা কেন আজকে এতটা ড্রাস্টিক্যালি ফল করলো, রাইট? আমরা যদি দেখি সকাল থেকে মার্কেট একটা ভোলাটাইল সিচুয়েশনসের মধ্যে ছিল এবং তার সাথে সাথে মার্কেটের মধ্যে এফআইআই সেল অফ যেমন চলছে সেই বিষয়টা কিন্তু কন্টিনিউ রয়েছে। যত বেশি ডিআইআইরা বাই করছে বা নিউট্রালাইজ করার চেষ্টা করছে, এফআইআই কিন্তু নেট সেলার এবং এরা কন্টিনিউয়াসলি সেলিং করে চলেছে এবং এটা চলবে। তার রিজনটা হচ্ছে যে মার্কেট যখন ওভার ভ্যালুড পজিশনে চলে যায় তখন মার্কেটে শুধু একটা রিজন দরকার মার্কেটকে শর্ট করার। আর সেই রিজন হিসাবে মার্কেট এতদিনে যে জিনিসটাকে বেছে নিয়েছিল সেটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট। বাট আজকে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্টের সাথে সাথে ইন্ডিয়ার সিপিআই ডেটা রিলিজ হলো। ইন্ডিয়ার সিপিআই ডেটা যেটা আগের কোয়ার্টারে ছিল 5.5-এর মতো, এই কোয়ার্টারে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 6.1-এর ওপর চলে গিয়েছে। তো এইরকমভাবে যদি সিপিআই ইন্ডেক্স বাড়ে অর্থাৎ ইনফ্লেশন আমাদের দেশের মধ্যে রাইজ করতে থাকে এবং সেই পরিস্থিতিতে যদি কোম্পানিরা তারা রেজাল্ট ভালো না দিতে পারে তাহলে ডেফিনেটলি প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা মার্কেট এবং সমস্ত কিছু পিনালাইজড হবে এবং সেই ব্যাপারটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের মার্কেটের মধ্যে। আজকে সিপিআই ডেটার কারণে মার্কেটে এত বড় ফল হলো এবং এই যে ফলটা হচ্ছে এই ফলটা কিন্তু আরও কন্টিনিউ হবে। আমি কিন্তু দুদিন একদিনের কথা বলছি না, আমি কোয়ার্টার অন কোয়ার্টারের কথা বলছি। বাট এই ফলটা এটা দেখে যদি আপনি খুব বেশি টেনশন ফিল করেন বা আপনার যদি বড় কোনো পোর্টফোলিও থেকে থাকে আপনি টেনশন হবে, সেটা খুবই স্বাভাবিক। তার কারণ হচ্ছে আপনি একটা আনরিয়েলাইজ লস দেখতে পাচ্ছেন। তো সেই লসটাকে ম্যানেজ করার দায়িত্বটা আপনার। যদি আপনি দেখেন যে বেশ বড় পরিমাণ লস হচ্ছে আপনি চাইলে পোর্টফোলিও সেলিং করে দিতে পারেন যদি আপনার ইচ্ছে করে। আর যদি আপনার মনে হয় যে না, আমি ফান্ডামেন্টালি গুড স্টক হোল্ড করে আছি এবং এই স্টকগুলো পরবর্তীকালে আমার ভালো রকম বাউন্স ব্যাক দিতে পারে বা আগামী দিনে এই সমস্ত কোম্পানিগুলো যেগুলো আপনি হোল্ড করে রেখেছেন তারা একটা ডিভিডেন্ড পে আউট করে যেটা থেকে আপনার একটা ভালো প্রফিটেবিলিটি আসে, তাহলে আপনি আপনার পোর্টফোলিওকে কখনোই সেল করবেন না। ঠিক আছে? আমি আমার পোর্টফোলিওকে সেল অফ করেছি আজ থেকে প্রায় 3 থেকে 6 মাস আগে। আমি কারণ এফএনওতে খেলি, আমি ইন্ট্রাডে খেলি এবং বিভিন্ন রকমভাবে প্রচুর টাইপ অফ অ্যাক্টিভিটিস আমি করি, তার সাথে কমোডিটিস আছে ইত্যাদি ইত্যাদি কারণে। বাট মার্কেটের এই যে সেল অফ, এই সেল অফটা আমাদের যে পুরনো জিডিপির ডেটা বলছিল গভর্নমেন্ট যে 7.2% আমাদের জিডিপি গ্রোথ রেট আছে, ডেফিনেটলি সেটা নয়। যদি 7.2%-এর কাছাকাছি জিডিপি গ্রোথ হতো, এই বিষয়টা নিয়ে আমি এর আগেও ভিডিও বানিয়েছি এবং ইন্ডিয়ান ডেটা কিভাবে ম্যানুপুলেট করা হয় এবং সেইটা দিয়ে স্টক মার্কেট ম্যানুপুলেশন কিভাবে হয় সেই বিষয়গুলো নিয়ে আমি আগে বহুবার বলেছি। যখন আমি এই সমস্ত কথা বলতাম অনেকেই আমার কথার প্রতিবাদ করেছিলেন এবং অনেকেই এটা বলতেন যে না, আমরা কখনোই এফআইআই সেল করুক আমাদের কিছু যায় আসে না, আমরা বাই করে নেব, আমাদের ডিআইআই আছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম গল্প, বিভিন্ন রকম স্টোরিজ, বিভিন্ন রকম কন্ট্রোভার্সি ইত্যাদি আমাকে শুনতে হয়েছে আমার বিভিন্ন কমেন্ট সেকশনের মধ্যে। কিন্তু একটা জিনিস সবসময় জেনে রাখবেন যে মার্কেটের এটা ডাইনামিক্স নয়। মার্কেট একটা আপ ট্রেন্ড মেনটেন করে চলে। আপনি এতদিন আপ ট্রেন্ডের সাক্ষী হয়েছেন যদি আপনি কোভিডের পরবর্তীকালে 2022-এর পরবর্তীকালে মার্কেটের মধ্যে যোগদান করে থাকেন বা 2021-এ মার্কেটে যোগ দিয়ে থাকেন, আপনি একটা আপ ট্রেন্ড দেখেছেন। আপনার শিক্ষাটা তখনই সম্পূর্ণ হবে যখন আপনি এরপরে একটা ডাউন সাইকেল দেখতে পাবেন বা ডাউন ট্রেন্ড দেখতে পাবেন বা ডাউন ট্রেন্ডের যে পেইন, সেই যন্ত্রণাটা যখন আপনি সহ্য করতে পারবেন, তারপরে সাইকেলে গিয়ে দেখবেন আপনি একজন ওয়াইজ পারসন হিসাবে বেরোচ্ছেন এবং সেই অনুযায়ী আপনি আপনার ট্রেডগুলোকে প্লেস করতে পারছেন এবং কোনটা ঠিক কোনটা ভুল সেই বিষয়গুলোতে আপনার একদম সম্পূর্ণভাবে নজর থাকছে। বাট এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে এফআইআইয়ের যে হোল্ডিং, সেই হোল্ডিং অনেক কম। লাইফ টাইমে এফআইআই যত ইন্ডিয়ান শেয়ার হোল্ড করতো তার থেকে সব থেকে কমে গিয়ে দাঁড়িয়েছে এই সময়টাতে, সেটা হচ্ছে 16%-এর কাছাকাছি। তো কন্টিনিউয়াসলি তারা এই সেল অফ করতে থাকছে এবং তার জন্য আমাদের সেল করার বিহাইন্ডে যে রিজনগুলো সেটা হচ্ছে কোনো কোম্পানি ভালো রেজাল্ট দিতে পারছে না। ইভেন তারা ম্যানেজমেন্ট কমেন্ট্রিতেও
প্রচুর এরকম একটা সেন্স দিচ্ছেন যে না আমাদের আগামী আরও কিছু কোয়ার্টার এরকম খারাপ যেতে পারে। তো সেই বিষয়গুলো যদি পরপর হতে থাকে তাহলে আপনি এই সমস্ত জিনিসগুলো থেকে কিন্তু একটা বা এই কোম্পানি থেকে বা এই মার্কেটের মধ্যে এই প্রেশারটা কিন্তু থাকবে। এর সাথে সাথে সিপিআই ডেটা যে খারাপ সেন্সটা এনে দিল, এই সেন্সটার কারণে মার্কেটের মধ্যে আমরা একটা বেশ ভালো রকমের সেল অফ দেখতে পাচ্ছি। তো জিডিপি ডেটা 7.2% হলে এই জিনিসগুলো কখনোই হতো না। সো জিডিপি ডেটার মধ্যেও অনেক ছোটোখাটো ভুলভ্রান্তি আছে বলে আমার মনে হয়। তো সেই কারণের জন্য যেটা আমরা দেখতে পাচ্ছি ওভারঅল ইকোনমির জন্য এটা খুব খারাপ সিনারিওস। কারণ খারাপ কোন সেন্সে বলছি সেটা একটু বুঝিয়ে দিই। আমি ইকোনমির পার্সপেক্টিভ থেকে বলছি, স্টক মার্কেটের পার্সপেক্টিভ থেকে এই মুহূর্তে কথা বলছি না। আমরা যেটা দেখেছি এর আগে ইকোনমির ক্ষেত্রে যে কোনো একটা শেয়ার কোনো একটা সেক্টর, সেই সেক্টরটা খারাপ পারফর্ম করে, অন্য একটা সেক্টর ভালো পারফর্ম করে। বাট ইন্ডিয়ান ইকোনমিতে বা হিস্টোরিক্যালি ইন্ডিয়ান ইকোনমিতে একটা জিনিস দেখা যাচ্ছে এই প্রথমবার যে সমস্ত সেক্টরেরই পারফরমেন্স যথেষ্ট খারাপ, রাইট? এইটা কিন্তু ইকোনমির জন্য একটা কনসার্ন। শেয়ার মার্কেট উপরে যাবে নিচে যাবে যা হবে হোক সেটা নিয়ে আমি কিছু বলছি না, আমি ইকোনমিক্যাল পার্সপেক্টিভ থেকে বলছি, ইকোনমিক্স পার্সপেক্টিভ থেকে, যে এটা কিন্তু ইন্ডিয়ান ইকোনমির জন্য বেশ বড় রকমের একটা কনসার্ন রেজ হচ্ছে এই মুহূর্তে। প্রত্যেকটা কোম্পানি খারাপ রেজাল্ট পেশ করছে, হ্যাঁ কিছু কিছু কোম্পানি ভালো রেজাল্ট পেশ করছে, কিন্তু তাদের ম্যানেজমেন্ট কমেন্ট্রি এত খারাপ যে কারণে মার্কেট তাকে পিনালাইজ করছে, রাইট? অর্থাৎ মার্কেট তার শেয়ারকেও সেল করছে। ম্যানেজমেন্ট কমেন্ট্রি, যিনি কোম্পানি চালাচ্ছেন তার কনফিডেন্সটা হচ্ছে স্টক মার্কেটের কাছে আসল জিনিস, রাইট? যদি আমরা কখনো এই জিনিসটা দেখতে পাই যে খারাপ রেজাল্ট দিচ্ছে বা কোনো রকমের কোনো ম্যানেজমেন্টের তরফ থেকে কোনো একটা উইকনেস প্রকাশ পাচ্ছে, ইমিডিয়েটলি সেই শেয়ারকে বেশ ভারী মাত্রায় সেল করা হয়। তো এই যে সেল অফগুলো চলছে এটা কন্টিনিউ হবে, এবং যেটা আমি অনেক দিন আগে বলেছি, প্রায় 1.5-2 মাস আগে থেকেই আমি বলে যাচ্ছি যে এই সেল অফ কন্টিনিউ হবে। অনেকেই তখন আমাকে কন্টিনিউয়াসলি ক্রিটিসাইজ করে যাচ্ছিলেন যে না এটা হতে পারে না, এই বাই করে নেবে ওই বাই করে নেবে। বাট একটা জিনিস জেনে রাখবেন, স্টক মার্কেট গল্পতে চলে না। আপনাদেরকে যে গল্পটা শোনানো হয় যে মার্কেটে এই জিনিসটা হয়, আমরা এফআইআই এর থেকে সব শেয়ার কিনে নেব, এফআইআই কিছু করতে পারবে না, বা কোনো সময় এইরকম গল্প শোনানো হয় যে এফআইআই সমস্ত শেয়ার কিনে নেবে, চলো আমরা সব শেয়ার কিনে নিই তাদের থেকে। দিজ আর অল ন্যারেটিভসের ওপর বেস করে কখনোই স্টক মার্কেট চলে না। আবার এই ন্যারেটিভসগুলোও চলে স্টক মার্কেটে যে শেয়ার হোল্ড করে বসে থাকলে খুব ভালো প্রফিটেবিলিটি হয় এবং কোনো না কোনো দিন সেটা উঠবে, ডেফিনেটলি কোনো না কোনো দিন, কোনো যদি ভালো স্টক হয় সে কোনো না কোনো দিন উঠবে। বাট আপনি একবার চার্টে গিয়ে দেখুন, টাটা স্টিল খুব ভালো কোম্পানি, টাটা স্টিল 7 বছর ধরে ডাউন হয়ে পড়েছিল। 2008-এর যে টপ, সেই 2008-এর টপকে টাটা স্টিল ক্রস করেছিল সম্ভবত 19 বা 20-তে, তারপরেও, রাইট? এই কিছুদিন আগে টাটা স্টিল সেই টপটাকে ক্রস করেছিল, সম্ভবত 7 থেকে 10 বছর লেগেছিল। সিমিলারলি রিলায়েন্স ইন্ডাস্ট্রি 7 থেকে 10 বছর লেগেছিল। তো এরকম যখন একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যায় কোনো একটা ইন্ডাস্ট্রি, কোনো একটা বড় মার্কেট, তখন 7 বছর 8 বছর 5 বছরও সময় লেগে যায় এক একটা স্টককে তার উপরে যেতে। আবার যদি তার ফান্ডামেন্টাল স্টোরি সেই 5-7 বছরের মধ্যে শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে সেই স্টকটা কোনো দিন ওপরে উঠতে পারে না। আমি ভালো ভালো স্টকের উদাহরণ দিয়ে দেব, সেটা চাইলে আপনি টাটা মোটরসও দেখতে পারেন। সবাই টাটা মোটরসের 80 টাকা থেকে 1000 টাকার জার্নিটার কথা বলে, কিন্তু আমি টাটা মোটরসের 600 টাকা থেকে 80 টাকার জার্নিটাও জানি, রাইট? তো একসময় দেখবেন টাটা মোটরস 600 টাকার শেয়ার ছিল যখন ইন্ডিকা রিলিজ হয়েছিল, বাট তারপর থেকে সেটা 80 টাকা অবধি ফলটাও দেখতে হয়েছে যে লং টার্ম ইনভেস্টার তাকে। পরবর্তীকালে সে 10 বছর 15 বছর পর গিয়ে সে সেই শেয়ারটাকে 1000 টাকায় দেখছে। এই কিছুদিন আগে আবার ধীরে ধীরে সেটা ফল করতে শুরু করেছে, 800-র নিচে নেমে গিয়েছে, রাইট? তো যে শেয়ার মার্কেটের এটাই নিয়ম যে যে শেয়ার ভালো পারফর্ম করবে, ভালো রেজাল্ট দেবে এবং আন্ডার ভ্যালুড স্টেটে যদি আপনি কিনতে পারেন তবেই আপনি পয়সা বানাতে পারবেন। যে কোনো প্রাইসে ভালো স্টককেও যদি আপনি হাই প্রাইসে কেনেন, আপনাকে দীর্ঘদিন ফেসে থাকতে হবে, এবং যদি সেই ফেসে থাকাটাকে আপনি মনে করেন যে না এটাই আমার মেথড, এটাই আমার স্ট্র্যাটেজি এবং এইটাই আমি করব,
সেটা আপনার চয়েস এবং আপনি সেটা ডেফিনেটলি করতে পারেন। সেক্ষেত্রে আপনার টাকা দীর্ঘদিন ধরে ফেঁসে থাকবে মার্কেটের মধ্যে এবং অনেকেই আছেন যারা 10 বছর, 12 বছর, 15 বছরও নিজের টাকা ফেঁসে থাকতে দেখেন, রাইট? এবং সেটা দেখেও তারা মনে করেন যে সেটা তাদের স্ট্র্যাটেজি এবং ইভেনচুয়ালি তারা একটা প্রফিটেবল পজিশনেই বেরোন, বাট টাইম হরাইজনটা অনেক বেশি বেড়ে গিয়ে থাকে, রাইট? সেই জন্য ভ্যালুয়েশনটা বোঝার চেষ্টা করুন যে আপনি কারেক্ট ভ্যালুয়েশনে কিনছেন কিনা এবং তার সাথে ইকোনমির রিলেশনশিপটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি এটা না বোঝেন যে কোন সময়ে আমি সুইং ট্রেড করব, কোন সময়ে আমি অপশন ট্রেড করব, কোন সময়ে আমি সুইং ট্রেড করব না, কোন সময়ে আমার ইনভেস্টমেন্ট পোর্টফোলিও খালি করা উচিত, কোন সময় আমার ফ্রেশ সমস্ত টাকা পয়সা শেয়ার বাজারে লাগিয়ে দেওয়া উচিত, এই বিষয়গুলো যদি আপনি না জেনে থাকেন এবং এইগুলো হচ্ছে মার্কেটের বা বাইরে যে নলেজটা দেওয়া হয় ইউটিউবে তার থেকে রিয়েলিটিটা অনেক বেশি ডিফারেন্ট, সেটা আপনি আশা করি বুঝতে পারছেন। কারণ এরপরে প্রত্যেকটা শেয়ারের মধ্যেই যে যত ভালোই পোর্টফোলিও মেনটেন করুক না কেন, আগামী 1 বছর 1.5 বছরে যদি কেউ পোর্টফোলিও বানিয়ে থাকে, আই এম প্রিটি মাচ শিওর যে লাস্ট 2 বছরে যারা পোর্টফোলিও বানিয়েছেন তাদের প্রত্যেকের পোর্টফোলিও কারেন্ট সিনারিওজে একটা রেট দেখছে। সেটা দেখতেই হবে যদি সে কারেক্ট রিব্যালেন্সিং করে পোর্টফোলিও বানান। বাট একটা স্টকে আপনার যদি হেভি ওয়েটেজ থাকে সেক্ষেত্রে আপনি এবং সেই স্টকটা যদি ভালো পারফর্ম করে থাকে তাহলে আপনার পোর্টফোলিও ভালো পারফর্ম করবে। বাট আমার মনে হয় না কারেন্ট সিনারিওজে কেউ এমন আছেন যারা 1.5-2 বছর ধরে পোর্টফোলিও বানিয়েছেন, মাত্র 1.5 বছর আগে পোর্টফোলিও বানিয়েছেন, বাট এখন সেই পোর্টফোলিওটা ভালো রয়েছে। কারণ আপনি 1.5 বছর আগে জার্নি শুরু করেছেন, একটা লং বুল রান দেখেছেন, এরপরে একটা ভালো কারেকশন, বিয়ারিশ রান যাই বলুন না কেন, বা একটা ভালো পেইনফুল সিনারিওস আপনাকে রিয়েলাইজ করতে হবে। সেইটা যখন আপনি রিয়েলাইজ করবেন তারপরে সাইকেলে গিয়ে আপনি ট্রেডার হবেন বা আপনি ভালো একজন ইনভেস্টার হবেন। তো সেই কারণে বলা হয় ট্রেডার এবং ইনভেস্টার হতে টাইম লাগে এবং একটা দীর্ঘ সময় লাগে। এইরকম নয় যে একটা সিঙ্গেল স্ট্র্যাটেজি আপনি শিখে নিলেন আর সেই স্ট্র্যাটেজিটা নিয়েই আপনি কাজ করতে শুরু করে দিলেই আপনি পয়সা বানাবেন, নট নেসেসারিলি। সেই বিষয়গুলোই আমি বারবার আমার এই চ্যানেলে বলি এবং তাতে অনেকেই মানে রুষ্ট হন, কারণ এইগুলো এই জাতীয় কথাবার্তা এত ওপেনলি কেউ হয়তো বলে না বা সম্পূর্ণ যে ধারাটা চলছে মার্কেটের মধ্যে তার সম্পূর্ণ বিপরীত টাইপের কথা আমি বলি, সেই কারণে অনেকের খারাপ লেগে থাকে। বাট আমার কিছু করার নেই আপনার খারাপ লাগলেও, বিকজ দিস আর ট্রুথ এবং এই বিটার ট্রুথটা আপনাকে শুনতে হবে। যদি আপনি না শুনতে চান দ্যাটস ওকে, নো প্রবলেম, বাট আপনার পোর্টফোলিওতে সেটা আপনাকে দেখতে হবে। কিন্তু যদি আপনি ভ্যালুয়েশন ম্যাট্রিক্স ফলো করে কাজ করেন এবং এইটা জানেন যে ওকে দিস ইজ দ্য টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডে আমি সুইং ট্রেডিং করব, এই টাইম পিরিয়ডের মধ্যে আমি অপশন ট্রেডিং করব, সেই বিষয়গুলো আপনাকে জাজ করতে হবে। তো যে কোনো কিছুই যে কোনো মুহূর্তে পয়সা দেয় না এবং এই সমস্ত জিনিসগুলো এবার আপনার মনের মধ্যে প্রশ্ন আসবে যে এটা আমি কি করে জানবো, যে কিভাবে আমি কোন সময়ে কোন জিনিসটাতে অ্যাক্ট করব। সেই বিষয়গুলো জানার জন্য আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে প্রচুর ভালো ভালো কোর্সেস আমি ফ্রি অফ কস্ট দিয়ে রেখেছি। প্লেলিস্ট সেকশনে যান, প্রত্যেকটা জিনিস নিয়ে ভালো করে পড়াশোনা করুন, জানুন, শিখুন। যদি সেগুলো শিখতে পারেন ধীরে 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 গিয়ে দেখবেন একটা টাইম পর এই মার্কেট কিছুটা জিনিস আপনাকে শেখাবে, কিছুটা আপনার থিওরিটিক্যাল নলেজ থাকবে, সেই সমস্ত কিছু নিয়ে আপনি একজন ভালো ট্রেডার বা ভালো ইনভেস্টার হতে পারবেন ইন ফিউচারে। সেই আশা রেখেই আজকের ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।